গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসে একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। বুঝতেই পারছো বেরিয়ে গেছি অফিসের উদ্দেশ্যে। আজ থার্সডে মর্নিং। বরফি আজকে মানে এপিক কাণ্ড করেছে, সকাল 6টায় উঠে পড়েছে, তারপর থেকে তার ঘুম নেই। আমি প্রিয়াঙ্কাও জেগে, প্রিয়াঙ্কা তবুও ওই 8টার নাগাদ একবার ঘুমোতে চলে গেল, পারছিল না, বাট আমি জেগে জেগে রইলাম। তারপর মা উঠতে মার কাছে দিয়ে রেডি ফেডি হয়ে এই বেরোলাম। ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি, ইনফ্যাক্ট চাটাও খেতে পারিনি, এত লেট হয়ে গেছিলো। এনিওয়ে সঙ্গে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। ভাগ্যিস বিস্কিটের প্যাকেটটা কাল রাত্রে জেপ্টো দিয়ে আনিয়েছিলাম, কয়টা জিনিস অন্য জিনিস আনিয়েছিলাম। তার সাথে কি মনে হলো যে গাড়িতে কিছু একটা খাবার রেখে দেবো, কেননা মাঝে মধ্যে এত খিদে পায় না, আর চট করে মানে ওই হ্যান্ডি কিছু পাওয়া যায় না টক করে খাওয়ার মতো। তো বিস্কিটের প্যাকেটটা এখন যেতে যেতে খাবো ভাবছি। জাস্ট বেরিয়েছি, আর গতকাল থেকে ম্যাপ আমাকে গুগল ম্যাপটা অন করে যাচ্ছি, কেননা এত ট্রাফিক হয়। আউটার রিং রোডের রাস্তা দেখাচ্ছে না, বিকজ ওইখানটা পুরো জ্যাম, আগের দিন যেমন ছিল। তো আমাকে আজকে এইখান দিয়ে নিয়ে যাচ্ছে, ইয়ামলুর দিয়ে। কালকেও এইখান দিয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এতক্ষণ ধরে কাজ চলছিল, অনেকক্ষণ উঠে পড়েছি। বরফির লাঞ্চ হয়ে গেছে। হয়নি? হয়েছে? লাঞ্চ হয়েছে তোমার? ও, তোমার লাঞ্চ হয়ে গেছে। কি গো? এই যে বাবু, লাঞ্চ হয়ে গেছে তোমার? লাঞ্চ হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাটি খালি রেখে নিয়েছি। থ্যাংক ইউ। আবার দেখছি, সব চাই। রানা তো অফিসের জন্য বেরিয়ে গেছে জানো। আমি আর রানা এতক্ষণ ধরে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিলাম, কারণ আমাদের ডাইনিং টেবিলের ওপরের ফ্যানটা ঠিক করতে হবে, ঠাকুর ঘরের ফ্যানটা ঠিক করতে হবে। তো এই দুটো ফ্যান আর বাকি কিছু লাইটস আনাতে হবে, সেটা রানা এসে সন্ধেবেলা করবে। আর কিছু সুইচেস আছে যেগুলো আমাদের একটু ঠিক করতে হবে, মানে চেক করাতে হবে। আমি ইলেকট্রিশিয়ান অলরেডি বলে দিয়েছি, আরবান কোম্পানি থেকে সে আসবে কিছুক্ষণের মধ্যে। তো সেই কারণেই বেরোলাম। আর হট করে মনে পড়ে গেল, আরে সকাল থেকে ব্লগই করা হয়নি, এত মানে কি বলবো, কাজের জন্য এদিক ওদিক করতে করতে সত্যি করা হয়নি। তো যাই হোক, এখন ভাবলাম যে এইটাই সময় ব্লগ স্টার্ট করার, তাই শুরু করলাম। চলো কিছুক্ষণের মধ্যে এসে গেলে তারপর মোটামুটি বাকি কাজগুলো হবে। তোমরা জানোই বাড়িতে গেস্ট আসছে বলেছি, আর কিছুদিন তারা আমাদের বাড়িতেই থাকবে, মানে আমরাই থাকতে বলেছি। তো সেই কারণেই আরও তো বাকি যা যা জিনিস যেগুলো ঠিক করানোর আছে সেগুলো ঠিক করছি, যেগুলো যা করার আছে করছি। তো এই হচ্ছে অবস্থা। আরবান কোম্পানি থেকে লোকটা এসেছিল, এসে আপাতত এই ফ্যানটা ঠিক করে দিয়েছে। এটা একদম চলছিল না, খুব আস্তে আস্তে চলছিল, তো এখন ফুল স্পিডে চলছে। এই যে ফুল স্পিড, দারুণ হাওয়া দিচ্ছে। এখানে মইটা এখনো রাখা আছে, উনি আবার আসবেন এখন, মানে কমাই, উনি আবার আসবেন বিকেলবেলা 4টে 4:30 নাগাদ। কারণ আমাদের ঠাকুরঘরের ফ্যানটা একদম বন্ধ হয়ে গেছে, ওটার এই কয়েলটা খারাপ হয়ে গেছে, বললো কয়েলটা চেঞ্জ করতে হবে। কারণ কয়েলটা চেঞ্জ করতে 750 না 800 মতো নেবে। তো তার জায়গায় মনে হলো যে একটা নতুন ফ্যান কিনে নেওয়াই বেটার। বাট আমাদের এই এরিয়ায় যে দোকানগুলো আছে, ওনাকে বললাম আপনি গিয়ে একটু চেক করুন। উনি চেক করে এসে আমাকে জানালেন যে 1500 মতো নেবে, 1550 রুপিস এরকম কিছু বলছেন। আর উনি যেখানে ডেলি এমনি কাজ করতে যান রোজ, সেখানে ওই ফ্যানটার দামই আর একটা আছে সেম 2 years ওয়ারেন্টির, কপার ওয়্যারওয়ালা, সেটা বললো 1350 মতো নেবে। মানে এখানকার থেকে অ্যাটলিস্ট 100-150 টাকা কম তো নেবেই। তো উনি সাজেস্ট করলেন যে ওটা নিতে। তো উনি বললেন উনি ওদিকে যাচ্ছেনই, কাজ সেরে ওটা নিয়ে একেবারে ফিরবেন, এসে বিকেলে এটা করে আমাদের ওপরের ঠাকুর ঘরের রুমেরটা করে দেবেন। তো এইরকম ভালো লোক পেলে আর কি চাই, যে একটু টাকা বাঁচিয়ে কাজ করে দেবে আমার। এগুলো চেনা জানা লোক ছাড়া হয় না, বাট এই যে এখানে আছে আজকে, কম খরচ হবে সেই কারণে। নাহলে ফ্যানের যা দাম বাবা, এই চলছে এখন। চলো আজকে বৃহস্পতিবার, আমি এখন খেতে বসে যাচ্ছি, খেয়ে নিই, তারপরে স্নান টান করবো। স্নান করার একদম সময় পাইনি, তো স্নান টান করে তারপর পুজো টুজো দেবো, পরে সেটা সন্ধেবেলা হবে। আর এই যে এই অবস্থা, এটা তো খুলেই দিয়েছে। এনিওয়েজ চলো, আর একটা সুইচ আছে শুধু, সেটা ঠিক করতে হবে। মানে ওটা না বন্ধ হচ্ছে, না মানে যা না অফ হচ্ছে না অন হচ্ছে, এই মাঝখানে এরকমভাবে রয়েছে। খাবার দেখে একজনকে দেখো, কি করছিস? এ মা, কি খেয়েছিস তো তুই? আর কত করবি? তুই তো খেয়েছিস তো খেয়েছিস তো, আবার খাবি? বলছে হ্যাঁ।
তারা তোর হচ্ছে পেকে গাছ হয়ে গেছে তুমি, হ্যাঁ দুষ্টু। আজকে আমাদের হচ্ছে আলু পোস্ত, ডাল, আর এখানে হচ্ছে সাবর পাঁপড়। আর তাকে দেখো, সে খাবে মায়ের সাথে, হাত দিবি না, দাঁড়া আমাকে চেয়ারে বসে দিচ্ছি। এই যে সেট হয়ে গেছে এখানে বরফিলা, বরফিলালা। একজন কালকে কমেন্টে লিখেছে বরফিলালা। চল এবার আমরা খেতে বসবো। এই যে তুমি খাবে না কি একটুখানি? তুমি কি একটু খাবে? হাসি দেখো না, হাসি দেখো না। চ হা হা চ। এই তুই কি খাচ্ছিস? ওই দেখো এইটা আওয়াজটা হচ্ছে, ও খাবে। আর নয় কত, একবারে তিনটে মিলিয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি। থাক 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 থাক, ও খেলছে গেল, আবার পরে দেবে। কিরে এই এখন জিরাফ দেখেছে, এলিফ্যান্ট দেখেছে পিছনে। নে আমি খেয়ে নিলাম। ওই দেখ, নে পাপড় নে। ওরে বাবা, ভালো বরফি, বরফি ভালো, সাবর পাপড়। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আরবান কোম্পানি থেকে লোকটা এসেছে, উপরে আছে কাজ করছে। আমি দরজাটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার নিচে এলাম। চলো উপরে যাই। মানে এখন ফ্যানটা সেট করছেন। লাইলা আর বোজোকে নিচে যে ঘরটায় আমরা অফিস করি সেই ঘরটায় রেখে এসেছি। আর নিচ থেকে এখন হুম করে চিৎকার করছে তারা, অন্য গন্ধ পেয়েছে না, বাড়ি থেকে এসেছে সেই কারণে। এটা ঠিক হয়ে গেলে উনি বেরিয়ে যাবেন, তারপর খুলে দেবো। এই যে উনি সেট করে দিচ্ছেন পুরো ফ্যানটা। এই যে ফ্যান চলছে, স্টার্ট হয়ে গেছে। বাবা নতুন ফ্যান লাগানো হলো, এই রুমটায় থাকা যাবে, বাইরে অবধি হাওয়া আসছে পুরো। বাজে 7:30, জাস্ট অফিস শেষ হলো। আজ একটু লেট হলো বেরোতে। পার্কিংয়ে এসে গেছি, গাড়িতে বসে গেছি, এবার যাব। আশা করছি 8:30-র মধ্যে পৌঁছে যাব। বেশ প্রচুর কাজ ছিল সারাদিন, মানে মাথা তোলার চান্স পাইনি। মাঝখানে প্রিয়াঙ্কার সাথে একবার দুবার কথা হয়েছে, বাড়িতে ইলেকট্রিকের কাজগুলো করাচ্ছে। বাট উই আর লেট, হাতে জাস্ট আজকে রাতটা আর কালকে রাতে, কালকে বেরোবো আমরা। মানে আজকে যতটা পারবো কাজ করে রাখতে হবে, না হলে হবে না। শনিবার সবাই চলে আসবে, তারপরে আর কাজ মানে তারপরে আর করা যাবে না, তার আগেই শেষ করতে হবে। এনিওয়েজ প্রচণ্ড এক্সাইটেড আমরা এই উইকেন্ডটার জন্য, মানে এই উইকেন্ড থেকে স্টার্টিং বেসিক্যালি। তো হ্যাঁ চলো তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে খিদেও পাচ্ছে, একটু বাড়িতে কিছু বানিয়ে রাখতে বলি। চলো রাস্তায় কথা হবে। 8টা বাজে, জাস্ট কাজ শেষ হলো আমার। আর তোমাদের একটা মজা দেখাই, এখানে কে ঘুমোচ্ছে দেখো, আর কিভাবে ঘুমোচ্ছে দেখো। হ্যাঁ এরমভাবে কেউ ঘুমোয় কখনো দেখেছো? এইভাবে বরফি ঘুমোয়। কিরে বিস্কুট তো এর মাঝখানে খাওয়া হয়ে গেছে, কিসের জন্য ওয়েট করছিস? আয় নিচে, নিচে নাম, নিচে নাম, চলে। গুড গার্ল। এই যে এখানে একজন বসে আছে, খুব দুষ্টু হয়েছে, কিছুতেই পা পরিষ্কার করতে দিচ্ছে না আমাকে, এত দুষ্টু হয়েছে, দাঁত দেখাচ্ছে। মা এখানে আধ ঘুমে বসে বসে টিভি দেখছে। একটু শুয়ে পড়ো না, তোমার নাতি এখানে উপরে শুয়ে পিছন দিকটা তুলে শুয়ে আছে। এখানে শুলাম, আমার মুখটাকে এরম করে ধরে এরম করে নিগড়ে দেয়। ওরকমই করে ও, ভোরবেলা ঘুম থেকে উঠলে আমার সাথে ওরকমই করে। তারপর কোনো একটা কিছু দেখলে তার মধ্যে আঙুলটাকে ধরে বিঁধিয়ে দেওয়ার মতো বিঁধিয়ে দেবে যাতে আমি উঠে পড়ি। জাস্ট বাড়ি ঢুকছি, বাজে 8:30। ওরে ভাই ঘুমোচ্ছে রে, ওরে ভাই ঘুমোচ্ছে, দাঁড়া। কি করছে দেখো, বলছি ভাই ঘুমোচ্ছে, কেউ শুনছে না। ওই দেখো ওই দেখো, আরেকজনকে দেখো, সব শেষ করে দিল। কি রাগ বাবা, কি রাগ। আগে ওকে দেখো, আগে একে বড় ছেলেকে দেখো। ছেড়ে দাও ছেড়ে দাও। আমার আলমারির খুব বাজে অবস্থা, পুরো আলমারিটা জুড়ে আমারই জিনিস এতদিন ধরে ছিল,
আর কিছু নিচের এই যে দুটো তাক দেখছো খালি, এই যে এইখানে এই দুটো তাকে আমার যাবতীয় সব তোমার ওই ভালো কোনো সালোয়ার কামিজ, তারপর মানে যেগুলো সচরাচর পরা হয় না, খুব রেয়ার পরি, সেগুলো প্যাক করে রাখা ছিল। প্যাক মানে ওই ব্যাগ করে রাখা ছিল। তো আজকে রানাকে বললাম যে দেখো বাড়িতে গেস্ট আসছে, তারা আসবে, কিছুদিন থাকবে, তাদের জন্য একটু জায়গা না করে দিলে হয় না। ওই সুটকেস থেকে বারবার বার করে তো জামা কাপড় পরা যায় না। তাই বললাম তোমার জামা কাপড় তো খুব কম, তুমি সেগুলো নিয়ে ওপরে চলে এসো এখানে। আর বরফির আলমারিটা তো আছেই, বরফির আলমারির একটা তাক আমি খালি করে দেবো। ওখানে কিছু সেরকম নেই, খেলনা টেলনাগুলো আছে, সেগুলো আমি ওপরে এখানে তুলে দেবো এই যে স্টোরেজে। তো সেরকমই একটা কিছু ডিসিশন আমরা নিয়েছি। তো সেটাই হচ্ছে, নিচের এই দুটো তাক খালি করে দিয়েছি। আমার এদিকের আলমারিও মোটামুটি ঠিকঠাক আছে, একটা শুধু তাক ভালো করে গোছাতে হবে। আর এখানে যাবতীয় জামা দেখছে, এটা সব আমার অফিস ওয়্যার। তো এই হচ্ছে অবস্থা। এখন গোছানো চলছে আমাদের, মানে ফাইনালি আমরা প্রপার গোছাতে শুরু করেছি। রানা গেছে নিচে জামা কাপড় আনতে। আমার ওয়ার্ড্রোবের তাকগুলো মোটামুটি খালি হয়ে গেছে, মানে ওইটা খালি করে দিয়েছি, এটা খালি হয়ে যাবে। এইটাকে ভাবছি সরিয়ে দেবো, এখানে সেরমভাবে কিছু জিনিস নেই। এইটা সরিয়ে দিলে এই তিনটে তাক হয়ে যাবে খালি। নিচে জিনিসপত্র থাকবে, কারণ নিচে যারা আসবে তাদেরও জিনিসপত্র রাখতে বার করতে অসুবিধা হবে। কেননা যারা আসবে তারা বেশ কিছু দিনের জন্য আসবে, অনেক দিন থাকবে। তো সবসময় তো আর ট্রলি থেকে জামা কাপড় বার করা ইউজ করা পসিবল না, একটা ওয়ার্ড্রোব অ্যাক্সেস দিতেই হবে। তো তাই জন্য এটা করছি খালি। এটা করলে মোটামুটি হয়ে যাবে। আর ওপরে ঠাকুর ঘরে দেখতে হবে কি করা যায়। ঠাকুর ঘরে তো আমাদের এমনিতে কোনো আলমারি নেই, ওইখানে কাজ চালিয়ে নিতে হবে যা হোক করে। লেটস সি। যত গরমের জামা কাপড় মানে শীতের জামা কাপড় যেগুলো পরি না সব এইখানে দিয়ে দিয়েছি, আমার, প্রিয়াঙ্কার, সবারই। এবার সমস্যা হচ্ছে এটা বন্ধ হচ্ছে না, খাটটা এরকম ইনক্লাইন্ড হয়ে আছে। বন্ধ করার পরেও একটু অ্যাডজাস্ট করে আবার বন্ধ করতে হবে। আজকে তো থার্সডে, লাস্ট উইক থেকে আমরা ভেজ খাচ্ছি থার্সডে করে। তো সকালবেলা আমি অফিসে গিয়ে বলে দিয়েছি যে আমার চিকেন মিল দিতে, অফিস থেকে লাঞ্চ প্রোভাইড করছে। তো চিকেন মাথায় নেই থার্সডে, তো যখন লাঞ্চটা করতে গেছি গিয়ে দেখি চিকেন মিল শেষ হয়ে গেছে, তো আমাকে ভেজ খেতে হলো। ঠিক আছে, খেলাম। একটা ভিন্ডি ছিল, ডাল ছিল, রুটি ছিল, আর মিষ্টি সুজি ছিল। তো সেটা খেয়ে নিয়েছি। একদিক থেকে ভালোই হয়েছে চিকেনটা না পেয়ে, আমার খেয়াল ছিল না, বাট তাও ভেজই খাওয়া হয়ে গেছে। আর রাত্রিরও আজকে ভেজ। মা রাত্রিবেলা কি বানিয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে রাত্রিরে আমাদের এখানে রয়েছে পরোটা আর সাদা আলু তরকারি। লাস্ট কিছুদিন ধরে বরফির একটা কাণ্ড কারখানা স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে ভোরবেলা উঠে চিৎকার করে কাঁদে। চিৎকার কাকে বলে, ওরকমভাবে হাঁ হাঁ করে কাঁদে। আমরা তখন অঘরে ঘুমোই, উঠতে ইচ্ছা করে না, কিন্তু উঠতে তো হবেই, উপায় নেই। আর আমাদের সাথে সাথে আর ও কী করে বলো তো, ঘর থেকে বেরিয়ে পড়বে। ও খালি ভাবে ও ঘুম থেকে উঠেছে মানে সকাল হয়ে গেছে, আর বারবার আঙুল দেখাবে, ঘর থেকে ওকে বেরোতে হবে, দরজার দিকে আঙুল দেখায়। বেরিয়েও যাই, বেরিয়েও ওকে দেখাই যে দেখ এখনও রাত্রি, দিনের আলো ফোটেনি। তখন কি করবে, নিচে আঙুল দেখাবে, সিঁড়ি দিয়ে নামবে, আবার তাকে নিয়ে নিচে নামো, নিচে নেমে এখানে বসো, তখনও সে চুপ করবে না। মানে কি বলবো, কি যে একটা কেয়স হয় সময়। যদি হয় নেক্সট দিন, যদি হয় যে কোনো দিন, আজকেও যদি ঘুমানোর পরে এটা হয়, তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করব। এতদিন আমি করিনি, কারণ আমরা ওই সময় জম্বির মতো ঘুরে বেড়াই, লিটারালি জম্বির মতো ঘুরে বেড়াই। জানো কি অবস্থা আমাদের, সারাদিন কেমন যায়, তারপর যদি এরকম করে। উফ, 6টায় উঠেছি, এখনো 1:30 বাজতে গেল জেগে, 1:15 এখন। যাতা অবস্থা, যাতা অবস্থা। ব্লগ শেষ করে আমি টাটা করি। টাটা, যাও। রানার কালকেও অফিস আছে, তো রানা বেরোবে কালকে। আমারও আছে বাড়ি থেকে, তাই অতটা অসুবিধা নেই। বাট ইয়েস, কালকে ফ্রাইডে, দারুণ মজা করব। বাড়ি গোছানোরও কিছু কিছু কাজ আছে, পরিষ্কার করারও কিছু কিছু কাজ আছে। কালকে অনেকটা পরিষ্কার করতে হবে, গুছিয়েছি আজকে অনেকটাই। তো কালকে আমাদের একটু বেরোনোও আছে, একটু রাত্রের দিকে ডিনার করতে যাব, সেরকমই কিছু একটা প্ল্যান হয়ে আছে। বাট কাদের সঙ্গে যাব, কোথায় যাব, সেটা পরে বলবো, পরে জানাচ্ছি, কালকেই দেখতে পাবে। আর এই উইকেন্ডে তো একটা সারপ্রাইজ হতে চলেছে, আমাদের বাড়িতে গেস্ট আসছে, তোমরা জানোই। তো সেটা একটা সারপ্রাইজ তোমাদের জন্য। সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে। রানা আবার চলে এসেছে।
আমাদের কমেন্ট সেকশন পড়া শেষ হচ্ছে আর এখানে দেখছি মা ওকে ঘুম পাড়াচ্ছে। ওকে আর ঘুম পাড়িও না মা, এখন ঘুম পাড়ালে হবে না, ওকে 1:30, 2টো, 3টে ঘুম পাড়াতে হবে, নাহলে ও 4টের সময় উঠে আবার কাঁদবে। আমি জানি, কিন্তু ওকে আরও পরে ঘুম পাড়াতে হবে। ওফ, যা করে না। বরফি টাটা করবি নাকি? না, কি হাসি রে। হ্যাঁ, ওরে বাবা, ঘুম পাইনি তোর? দিদি বললো ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, এই দেখো তো, ঘুমিয়ে পড়ো, কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো, কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো, যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা বলো টাটা, বলো বলো টাটা, সবাই শুনতে চাইছে, সবাই তোর জন্য টাটা লেখে। টাটা করো, আরে বলে দাও তো, বলো টাটা। হ্যাঁ, আবার টাটা বলে দাও, হাত ঘুরিয়ে গেছে। আরে বাবা, থ্যাংক ইউ। চলে এসেছি আমরা আমাদের আবার কমেন্ট সেকশন নিয়ে। ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ তাই তো। চলো, গতকালকের ভিডিও অফিস থেকে বেরিয়ে বিপদ। প্রথমেই কমেন্ট, লেটেস্ট কমেন্ট যেটা জাস্ট 1 ঘন্টা আগে এসছে আভাসের থেকে। আভাস লিখছে বরফির এক্সপ্রেশন নিজের ভিডিও দেখে জাস্ট আলাদা লেভেল। সত্যি ওটা মানে ওটা কেউ হ্যাঁ, ওটা আমরা এক্সপেক্টই করিনি যে ওটা ওইভাবে নেবে। ওটা কিন্তু সেকেন্ড টাইম, একবার আমরা নিজেরা দেখেছি তখন ওকে আমরা শ্যুট করিনি, বাট সেকেন্ড টাইম দেখাতে ওই অবস্থা হয়েছে। তাও কেঁদেছে। কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে পুচকেটা। ওর ঠোঁট ফোলানো দেখে মনে হলো চটকে দিই, প্রচন্ড হাসলাম দেখে। আমরা এটা কালকে মানে কালকেও কথা বলেছি সারাক্ষণ, যতক্ষণ আর কি আমরা জেগেছিলাম। তারপর তো আজকে বাড়িতে হয়েছে ওটা নিয়ে কথা। বাবা দেখা হবে আমাদের খুব শিগগিরই। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে তোদের সাথে। নেক্সট কমেন্ট হচ্ছে সুদীপ্তাদি। সুদীপ্তাদি লিখছে ব্লগটা তো ভীষণ ভালো লাগলো অ্যাজ ইউজুয়াল। আজকে বরফি নিজের শর্টস দেখে নিজে মনে হয় ভেবেছে যে এ কি আমাকে জোর করে খাওয়ানো হচ্ছে। ওর কান্না দেখে একদিকে আমি খুব হাসছিলাম, আবার খুব কষ্ট হচ্ছিল। রানা, আমি ভুলতে পারছি, বুঝতে না ভুলতে, এটা ভুলতে বুঝতে পেরেছি। আচ্ছা রানা, আমি বুঝতে পেরেছি যে চায়ে খুব চিনি পড়েছিল বলে বরফির চা খাওয়াটা খুব মিষ্টি লেগেছিল। প্রিয়াঙ্কা ঠিক বলেছে যে আমি খুব ভালো করেই বুঝতে পারছি, বিকজ শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমি তো তোমার কথা শুনে খুব মজা পাচ্ছিলাম। তোমাকে তো ভালো করে বুঝতে পেরে গেছি যে তুমি কতটা মজা করে কথা বলতে পারো। আমি এত হেসেছি তোমার কথাটা শুনে, সেটাই আর বলার অপেক্ষা রাখে না। যাক, এইভাবেই আমাদেরকে আনন্দ দিয়ে যাও, আর আমরাও যেন এইভাবেই সেটা নিতে পারি। একদম আজ আর কিছু বলার নেই। তারপরও তোমার কিছু আছে লেখা মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি ভুলতে হয়ে গেছে, বুঝতে হতো। আচ্ছা, বুঝে গেছি যে তুমি বলতেটা বুঝতে গিয়ে বলতে লিখে রেখেছো। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পেরেছি, বলতে গিয়ে আমরা বলতেই গিয়ে বুঝতেই পেরেছি। আমি বুঝতে পারিনি বলতে গিয়ে। যাই হোক, ও বাবা, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা দি, খুব সুন্দর করে লিখেছো, মানে গুছিয়ে লিখেছো একসাথে। কি আসছেই রাত্রিবেলা, জানি না একসাথে কথা বললে কেউ আসে মনে হয়, কিছু তো একটা হয়। আমি শুনেছি, একটু লেখো তো, আমি ভুলে গেছি এগুলো, ছোটবেলায় খুব বলতাম। এই যে একসাথে বলে ফেললাম, একসাথে কোনো কথা একটা মানে যে কোনো কথা বললে কিছু একটা হয়। এনিওয়েজ, পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট হচ্ছে, কমেন্টটা করেছে হচ্ছে নন্দিনী কাকিমা। পুরো নাম হচ্ছে নন্দিনী ভৌমিক। নন্দিনী কাকিমা লিখছে যে বেশ কিছুদিন হলো তোমাদের ব্লগ দেখছি, 3 খুদেদের দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি। তোমাদের ব্যস্ত লাইফস্টাইল, তার মধ্যে আবার ব্লগও করছো, খুব ভালো থেকো। তারপরে লিখেছো আমি নন্দিনী কাকিমা, উত্তর পাড়া থেকে। বাহ, 3 খুদেকে ভালো লাগছে, খুব ভালো খবর। আর 3 খুদের বাবা মাকে কেমন লাগছে সেটা বলো। সে আমাদের যদি ভালো না লাগে, আর শুধু মানে আমরাও তো আছি ব্লগে, খুদেদের দিয়ে কাজ চালিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নতুন যে দেখছো, ভালো লাগছে, ওয়েলকাম টু আওয়ার বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ফ্যামিলি। হ্যাঁ, এটাই মানে আমাদের ফ্যামিলিটা আরো স্ট্রং হচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে দেখতে থেকো, সঙ্গে থেকো। হ্যাঁ,
পরের কমেন্ট হচ্ছে পৌলমি টিয়া। আচ্ছা, টিয়ার অনেক দিন পর কমেন্ট। টিয়া লিখছে, বরফি কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ওর মিষ্টি মিষ্টি কাণ্ড কারখানাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। 2.5 মান্থস পরে আমি একটু কমেন্ট লেখার সুযোগ পাচ্ছি। প্রথম 2 মাস তো বাচ্চার কান্না সামলাতে সামলাতে কেটে গেল। তোমাদের তো নামটাই বলা হলো না। ছেলের ভালো নাম রেখেছি শ্রিয়ান দাস, আর ডাকনাম দুটো সিম্বা আর ঘোতন বালু। বাবু হবে। আচ্ছা, ঘোতন বাবু। আমরা তো সিম্বা বলে ডাকবো। না না, সিম্বা অলরেডি একজন আছে, সিম্বা বলে ডাকবো না, ঘোতন বলে ডাকবো। ঘোতন নামটা আমার খুব পছন্দের। ঘোতন অ্যাকচুয়ালি আমার লেট দাদুর, মানে লেট গ্র্যান্ডফাদার, মানে বললে হয়তো ভালো করে বুঝতে পারবে, মানে আমার দাদু বাবার বাবা, ওনার ডাকনাম ছিল ঘোতন। উনি এখন নেই, সেই কারণেই বললাম ঘোতন নামটা বলে ডাকবো। সিম্বা তো আমাদের সাথে আছে। এখন অল্প অল্প কথা বলতে শুরু করেছে। আউ উ ও আউ, একদম দারুণ কাটছে। তার মানে এখন ওর সাথে বসে শুধু বকে যাও। এটা আমি এই সময়টা সিরিয়াসলি বলছি, তোমার এই কথাটা শুনে, এই আওয়াজগুলো শুনে আমার মানে ওই সময়টার কথা মনে পড়ে গেল বরফির সাথে। যেটা কোন কথাটা যেন খুব বলতো, ও ইঙ্গে ইঙ্গে, ওটা তো অন্য, ওটা কাঁদতে কাঁদতে বলতো, ইঙ্গি ইঙ্গি বলে কাঁদতো। আর সেটা নিয়ে গোপালকেও ইঙ্গি বলে রাখতো, ইঙ্গি শোন। তো যাই হোক, ওর সাথে আমি খুব ওরকমভাবে রাত্রেবেলা জেগে থাকতো, তো রাত্রেবেলা ওকে বালিশে শুইয়ে, আমার অনেক শর্টস আছে, মেবি তোমরা ভিডিও, হয়তো তুমি ভিডিও দেখলে দেখতে পারবে, ওকে বালিশে শুইয়ে দিয়ে হাফ বডিটা ওর বালিশের ওপরে থাকতো, আর আমি ওর পায়ের কাছে বসে ওর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতাম, আর ও ঠিক সাড়া দিত, গান গাইতাম, ঠিক সাড়া দিত, দেখতাম, মজা লাগে এই সময়টা। বাট শ্রিয়ান নামটা কিন্তু ভালো, এটাকে আমরা ঠিক মতো ভাবে ইম্পর্টেন্স দিলাম না, ডাক নামের প্রতি হয়ে গেলাম। বাট শ্রিয়ান নামটাও খুব, শ্রিয়ান নামটা তো মানে এটা তো ভালো নাম, ডেফিনেটলি ভালো হবে। আর ডাকনাম তো মানে বাঙালিদের ডাকনাম যা বুঝতেই পারছো। যাই হোক, সেটার একটা আলাদা মাহাত্ম্য আছে, সবার কিন্তু ডাকনাম থাকে না। আমরা কয়েকদিন আগেই আমরা ডাকনাম নিয়ে, সবার কিন্তু ডাকনাম থাকে না। হ্যাঁ, আমার নেই ডাকনাম, মানে বাঙালিদের মধ্যে কারো ডাকনাম নেই, এটা শুনে আমার অবাক লাগে। এনিওয়েজ, আমি কন্টিনিউ করছি তোমার কমেন্টটা। আমাকে কোনো ডাকনাম দিতে চাও? আমি তোমার কমেন্টটা কন্টিনিউ করি। আর ডাকনাম দুটো ভীষণ ভালো বোঝে, ডাকলেই মারি বের করে এসে দেয়। এটা দারুণ বলেছো, দারুণ লাগলো সিরিয়াসলি। উফ বাবা, ওই হাসিটুকু দেখলে যেন সারাদিনের ক্লান্তি কেটে যায়। আমি এফবিতে নেই, তাই আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে প্রিয়াঙ্কা দিকে মেসেজ করেছিলাম, জানি তোমরা খুবই ব্যস্ত হয়ে আছো কাজ আর ঘর খোঁজা নিয়ে, যদি সময় পাও ওখানে আমার নাম্বার দিয়েছি, পারলে মেসেজ করো, সিম্বার পিক পাঠাবো। একদম একদম আমি করবো, আমি না দেখবো। আসলে কি বলতো, আমি খুব একটা মেসেঞ্জার বলো, ফেসবুক বা ইনস্টাগ্রাম, আমি না খুব একটা মানে ঘাঁটি না, সত্যি কথা বলতে। এমনি জাস্ট ওই স্ক্রল করলাম হয়ে যায়, ওই ব্যস্ত থাকার জন্য শুধু না, আমি একটু এরকমই, মেসেঞ্জার খুব একটা চেক করি না। সিম্বা হাসছে, মারি ছবি পাঠিও, মানে মারি দেখা যাচ্ছে, মানে হ্যাঁ ওরকম, আমার খুব মজা লাগে। বরফিরও আছে। কলকাতাতে তো বেশি হয়, কারোর বাড়ির সামনে গাড়ি রাখলে তারপর ভাত তরকারি ফেলে, এ বাবা, ফেলে রাখে, সঙ্গে আরো কিছু, একদম এটা এটা আমাদের মানে আমি দেখেছি। আর এই রকম মানুষ সব জায়গাতেই আছে, দেখছি কম বেশি। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছি। অনেক বড় কমেন্ট লিখে ফেললাম। বরফিকে অনেক আদর দিও আমাদের, তোমরাও ভালো থেকো টিয়া। আর আমাদের ঘোতন বাবুর জন্য অনেক ভালোবাসা, আর সেও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই সময়টা এনজয় করো, আমরাও খুব এনজয় করেছি, ইভেন এখনো করছি, ইটস কন্টিনিউয়াস প্রসেস। তো শিগগিরই কথা হবে তোমার সাথে, একদম একদম ডেফিনেটলি আমি ঠিক তোমার সাথে কানেক্ট করে নেবো, তুমি চিন্তা করো না। মানে তুমি মেবি হয়তো এটাও হতে পারে যে তুমি যখন এই ব্লগটা দেখছো তার আগেই হয়তো আমি তোমার সাথে কানেক্ট করে ফেলেছি, মেবি দ্যাট ক্যান বি পসিবল। থ্যাংক ইউ সো মাচ টিয়া কমেন্ট করার জন্য, এতদিন পর সময় করে সঙ্গে থেকো। পরের কমেন্ট চ্যাটার্জি কাকু, চট্টোপাধ্যায় কাকু লিখছে যে গুড মর্নিং তোদের সবাইকে, দাদু ভাই ঘুম থেকে উঠলে বাকি দুটো ফুচকের আনন্দ দেখলাম, উপভোগ করলাম,
জানলার সামনে লায়লার প্রিন্সলি বসে থাকাটাও দারুণ লাগলো। শি ইজ আ কুইন। তিনজন যা রিসেপশন দিল তোদেরকে দেখে মন জুড়িয়ে গেল। আমাকে এই জিনিস রোজ ফেস করতে হয়। এটা মানে এটা শুধু অফিস থেকে ফেরা নয়, এটা মানে যদি আমি বা রানা যে কেউ এই দরজাটা থেকে বাইরে যাই, জাস্ট এই দরজাটা গেছি হয়তো ফেরার সময় ঠিক ওখানে এরকম লাফাবে। অভ্যেস 2 মিনিট হলেও তাই সেম। আর এইটা না হলে না আমাদের বাড়ি ঢুকে কেমন একটা অস্বস্তি হয়। এটা যদি ধরো ওরা বোর্ডিং এ গেছে, আমরা কলকাতা যাচ্ছি, দরজা খুলে ঢুকতে যেন মনে হয় ওরা লাফাবে, কিন্তু যেই মুহূর্তে দেখলাম ওরা নেই তখন আমরা কেমন একটা আনইজি ফিল করি। সত্যি এটা মানে আমরা বলি এটা যে ওরা নেই। যাই হোক, হ্যাঁ, দাদু ভাইয়ের কাণ্ড কারখানা দেখে খুব মজা লেগেছে। 3টে পুচকে দেখতে প্রায় 3-4 বার দেখি তোদের ব্লগ। সর্বনাশ, কি বলবো তোমাকে, তোদেরকেও খুব ভালো লাগে রে। ব্লগের থ্রু দিয়ে যে কেউ ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারে ভাবলেও অবাক লাগছে। দাদু ভাইয়ের উচ্ছে খাওয়া দেখে কান্না দারুণ লেগেছে। দাদু ভাই দুষ্টুমি করবে না তো কি তোরা করবি? ও করুক, আমরাও করবো সঙ্গে, আর কি। অনেক লিখে ফেললাম। তোরা 3জনেই আমার অফুরন্ত ভালোবাসা নিস। আর দিদিকে নমস্কার, টাটা। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ সো তোমাদের ভালোবাসা মাচ। উপচে পড়ছে তোমাদের কমেন্ট থেকে। মানে আমাদের কিছু বলার নেই গো। মানে সত্যি লাকি তোমাদের, মানে আমাদের লাইফে যে তোমাদের সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে, মানে এটা যে হবে আমরা সেটা সত্যি ভাবিনি। কারণ আমরা ভেবেছিলাম হ্যাঁ চলো অফিসের সাথে সাথে ব্লগ করছি, কত আর কি করতে পারবো, আমরা যতটা পারি ততটা করি, মানে চেষ্টা করব করার। তো সেটা যে মানে আমাদের ডেডিকেশনটা বলো বা আমাদের এই ইচ্ছাটা যে তোমরা এরকম ভাবে বাহবা জানাবে বা এরকম ভাবে আমাদের সঙ্গে থাকবে, we never thought about this. সত্যি আমরা সত্যি গ্রেটফুল। আমি হয়তো রোজ এই কথাটা বলি যে আমরা গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ, বাট এটা আমাকে বলতে হবে কারণ এটাই হচ্ছে। পরের কমেন্ট, থ্যাংক ইউ কাকু। অর্চিসমান লিখছে, আরে রানাদা প্রিয়াঙ্কা দি আজকে আমার বার্থডে, আশীর্বাদ করে দিও। অলরেডি রানা মেসেজ করেছে, রিপ্লাই করেছে, তাও আর একবার বলে রাখি সবাইকে বলছি একটু অর্চিসমানকে আমাদের এই ব্লগের থ্রু দিয়ে, ও আমাদের একজন ফ্যামিলি মেম্বার তোমাদের সঙ্গে একসাথে, আর সবাই ওকে একটু আশীর্বাদ করে দিও, একটু ভালোবাসা জানিয়ে ওকে উইশ করে দিও। যখন তোমরা এই ব্লগটা দেখবে ডেফিনেটলি একদিন পরে, বাট স্টিল বিলেটেড হ্যাপি বার্থডে লিখতেই পারো, আশীর্বাদের কোনো ভ্যালিডিটি হয় না। হ্যাঁ উইশটা ঠিক আছে, বিলেটেড লিখে দিও, কি আছে। আশীর্বাদ করছি তোকে আমি লাস্ট 2.5 মিনিট ধরে। জীবনে যা চাস তাই যেন পাস, সব, হ্যাঁ যেটা ইচ্ছা সেটা যেন তুমি পাও। এই এমন একটা আশীর্বাদ সবকিছু কভার করে। থ্যাংক ইউ সো মাচ, মানে ভালো থাকিস। হ্যাঁ, আর জানানোর জন্য থ্যাংক ইউ। নেক্সট দিন দেখা হলে তোকে ট্রিট দিতে হবে, মনে রাখিস। একদম, রানা এটাই বলতে চাইছে যে ও তোমার জন্য কিছু একটা নিয়ে যাবে এবং তুমি ট্রিটটা দিও। একদম। মধুমিতা দি, তারপরের কমেন্ট, মধুমিতা দি লিখছে, তোমাদের দুজনকে বিজি দেখে আমার চিন্তা হচ্ছে এভরিডে এইরকম হলে কাকিমা আর বরফির খুব প্রবলেম হয়ে যাবে। বরফি, বোজো, লায়লা, এই 3জনকে কাকিমা কি করে সামলাবে? আচ্ছা, বেশ ডিফিকাল্ট সিচুয়েশন। তোমরা কি করে সব ম্যানেজ করবে? কারণ সিচুয়েশন পুরো বদলে গেছে। তোমরা কিন্তু একটু একটু করে বাড়ি দেখো, একদম 2 মান্থস পরে দেখবে সেটা করো না। ব্যাঙ্গালোরে বাড়ি পাওয়া খুব ডিফিকাল্ট। বরফি নিজের শর্টস দেখে কেঁদে ফেলেছে, আরও শর্টস করো বরফিকে নিয়ে, খুব ভালো লাগছে ব্লগ। আচ্ছা, তারপরে তুমি আরো অন্য দুটো প্রশ্ন সেগুলোতে পরে আসছে, এগুলোর আনসার দিয়ে দিই। আমি ফার্স্টেরটা দিই। চিন্তা করো না মাকে নিয়ে, মা একা ওকে সামলেছে, আর লায়লা বোজোকে ওরকম ভাবে সামলানোর কিছু নেই। আর আমার তো ওরকম ডেলি অফিস যাওয়ার ব্যাপারটা থাকে না, হয়তো আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন যাই, জেনারেলি আমি 2 দিন যাই, সেটাও আস্তে আস্তে অনেকটা কমে আসবে হোপফুলি, বিকজ আমার ইন পার্সন সেশন থেকে এখন একটুখানি মানে ভার্চুয়াল এটা বেশি থাকবে, তো সেই কারণে ওটা একটু কম হয়ে যাবে। তারপর লায়লা বোজোকে এরকমভাবে কিছু আলাদা করে দেখতে হয় না, কারণ আমরা যখন অফিস যাই বা যে কেউ অফিস যাক, সকালবেলা ওদের খাবারটা সকালে দিয়ে দিতে হয়, তো ওরা খেয়ে নেয়, সারাদিন আর কিছু ওদের খাওয়ার থাকে না। আমরা যখন আবার অফিস থেকে ফিরি বা বাড়িতে যে থাকে আমি বা রানা, মানে আমি জেনারেলি থাকবো, তো ওদেরকে শুধু একটু বিস্কুট দিয়ে দেওয়া, ওরা খেয়ে নেয়।
মানে ওদেরকে আলাদা করে যেহেতু ওরা বড় হয়ে গেছে আর কোনোভাবে সামলানোর অসুবিধা কিছু হয় না, আর ওরা নিজেদের মতো ঘুমোয় এ করে, আর মানে বোঝো লালা দুজনেই বরফির সাথে খেলাধুলো করে, ঠিক আছে, ওদেরকে আলাদা করে কিছু সামলাতে লাগে না। আর হলে ধরো চেঁচাচ্ছে, মা ওকে ওদের বকে দিল চেঁচাবি না, মা উপরে গেল, মার সাথে লাইলা বসে উপরে গেল, হ্যাঁ মানে ওরা সবসময় মায়ের সাথে থাকে, এরকম নয় যে মা একা একা করবে, ওরা কোথাও থাকবে না, ওরা যে কেউ, আমি থাকলে আমার সাথে থাকে, বাড়িতে যে থাকবে তার সঙ্গেই সারাক্ষণ ওরা ঘোরাফেরা করে, ওদেরকে ওরকম ভাবে দেখার কিছু নেই। আর বরফিকে সামলানো, বরফিকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের থেকে বেটার মা সামলায়, তো সেই কারণে ওই ব্যাপারটা নিয়ে চিন্তা নেই। পরের পার্টে যাচ্ছি কমেন্টে, আমরা তুমি বলেছো যে বাড়িটা আগে মানে এখন থেকে দেখা ছিল না, দেখা ছাড়বো না, চোখ কান খোলা রাখবো, এদিক ওদিক পেলে কিন্তু এক্ষুনি মুভ করবো না, আমরা হয়তো মিড মে নাগাদ মুভ করবো, তো আবার ওই পয়লা বৈশাখের পরে মিড এপ্রিল থেকে আবার আমরা খোঁজা স্টার্ট করবো, এরকমই একটা প্ল্যান। কেননা এখন এত আগে থেকে দেখি কথা, যদি পছন্দ হয় কেউ ওয়েট করবে না তোমার 15th মে অবধি, তার আগে লোক চলে আসবে। আর তারপরে তুমি লিখেছো যে কোন গডকে তোমরা খুব মানো, এমন কোনো ইনসিডেন্ট যেটা তোমরা কোনোদিনও ভুলতে পারবে না, যেটায় তোমরা গডকে ফিল করেছো, প্লিজ শেয়ার করো। ফিল তো সবসময় করি, সব কিছুতেই। দেখো গডকে মানি বলতে কোন গডকে মানি সেরকমভাবে আলাদা কারোর ফ্যান নই আমরা, বাট না যেমন ধরো তোমাদের বাড়িতে, আমাদের বাড়ি মা কালীকে খুব মানা হয়, যেহেতু আমাদের বাড়ি কালীঘাটে, এবং এই গল্পটা তোমার সাথে করে নিই আজকে, এতদিন করা হয়নি। তো আমরা হচ্ছি কালীঘাট মন্দিরের সেবায়, মানে আমাদের ফ্যামিলি, এবং আমার দাদু বাবার বাবা ওখানকার পালাদার ছিল, পালাদার মানে হচ্ছে তোমার শেয়ার হোল্ডার। তো মাসে 30 দিনের মধ্যে মোটামুটি 26-27 দিনের পালা দাদু করতো, মানে একটা মাসের 26-27 দিনের মেম্বারশিপ দাদুর ছিল। তো সেইখান থেকে আমাদের বাড়ির মা কালীর প্রতি একটা টান যেটা থাকে সেটা রয়ে গেছে, বজায় রয়ে গেছে, এখনো চলছে। তাছাড়া সব মানে সব ঠাকুরই আছে, জগন্নাথ বলো সবাইকেই পুজো করি, হনুমানজি আছে, যে আমাদের মানে বজরংবলী। আমাদের বাড়িতে যেমন একটু বাকি সবাই আমাদেরই একটু কৃষ্ণ ভক্ত, ঠিক আছে। তার আর একটা রিজন যেরকম রানাদের বাড়িতে আছে সেরকম আমাদেরও আছে, সেটা হচ্ছে আমারও দাদু নয়, আমার দাদুর বাবা। তো আমার দাদুর বাবা যিনি ছিলেন উনি এবং ওনার ওয়াইফ দুজনেই বৈষ্ণব ছিলেন, মানে ওনারা ধর্ম নিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমাদের পুরো বংশ পরম্পরায় ওটা চলে আসছে, দীক্ষা নেওয়া, শিক্ষা নেওয়া, এরকম অনেক কিছু আছে। আমার মা বাবাও দীক্ষিত, মানে বৈষ্ণবের এতে নয়, তাহলে তো এতদিনে মানে সংসারে থাকতো না। তো ওই দাদুর বাবা যিনি, মানে আমার বড় বাবা এবং বড় মা দুজনেই বৈষ্ণব ধর্ম নিয়ে যা যা ছিল সম্পত্তি অনেক কিছু বিলিয়ে দিয়ে ওনারা মানে কি বলবো দেহত্যাগ করেন। এবং ওনাদের আমাদের গ্রামের বাড়িতে যদি আমরা কোনো সময় যাই, আমরা বহু বছর যাইনি, তো আর ব্লগ করার পরে তো যাওয়াই হয়নি, যদি যাই তাহলে তোমাদের আমরা দেখাবো, মানে আমি দেখাবো। সেটা হচ্ছে আমাদের বৈষ্ণবদের তো পোড়ানো হয় না, ওটা নয় কি বলবো মানে মাটির সাথে মিশে যান, আর না হলে জলে ভাসিয়ে দিতে হয়। তো যারা ধর্ম নিচ্ছেন তারা বলে যান তারা কি চান, তাদের কিভাবে কি বলবো শান্তিক্রিয়া করা হবে। তো সেইভাবেই আমাদের বাড়িতেও একটা সমাধি আছে, মানে দেশের বাড়িতে গ্রামের বাড়িতে সমাধি আছে ওই বড় মা এবং বড় বাবার, এবং সেটাকে প্রত্যেক দিন সেই জায়গাটায় সেখানে ঠাকুরকে যেরকম আমরা পুজো করি সেরকম ওনাদেরও পুজো হয়। তো এই হচ্ছে আমাদের মানে আমার বাবার বাড়ির দিকের কালচার। তো মোটামুটি আমাদের বাড়ির সবাই এরকম রাধাকৃষ্ণ কৃষ্ণর ভক্ত। ইস্কন টেম্পলে যাওয়া হয়, তারপর পুজো দেওয়া হয়, প্রতি বছরই যাওয়া হয়। ইভেন যেহেতু কৃষ্ণ ভক্ত সেহেতু অনেকটাই জগন্নাথেরও ভক্ত, তো সেহেতু পুরীতে বারবার যাওয়া হয় বছরে। সেটা আমি রানাদের বাড়িতেও দেখেছি, মানে রানাদের বাড়িতেও বছরে একবার তো যাওয়া হয়ই, মানে বিয়ের পরে আমিও গেছি পরপর 2 বার। তো সেইভাবে তারপর তো আমরা এখানে চলে আসি। যাই হোক, তো এই একটা জায়গায় আমাদের কোথাও একটা মিল আছে জগন্নাথকে নিয়ে আমাদের দুটো ফ্যামিলিতে। তারপর গোপাল, হ্যাঁ তারপর থেকে আমরা কিন্তু আর পুরী যাইনি এখানে চলে আসার পর থেকে। 10 বছর হতে যাচ্ছে, ভগবান এখনো টানেনি, টানবে, ডেফিনেটলি টানবে। থ্যাংক ইউ মধুমিতা দি। পরের কমেন্ট হচ্ছে মৌসুমী চক্রবর্তী, উনি লিখছেন অফিস থেকে ফিরে তোমাদের দেখে
বরফি লাইলা বোঝো যা করলো, আনকন্ডিশনাল লাভ, ভীষণ ভালো লাগলো, তোমরা ভালো থেকো এই প্রার্থনা করি। থ্যাংক ইউ সো মাচ। তুমি একটা মানে পুরো একটা সেন্টেন্সে এত সুন্দর করে সবটা লিখে দিয়েছো না, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবেই মানে সঙ্গে থাকো, এইভাবেই কমেন্ট করো। পরের কমেন্ট, আচ্ছা তুমি পড়ো। পরের কমেন্ট সৌমিক দে লিখছে যে নাম্মা যাত্রী অ্যাপটা ইনস্টল করে রেখো, কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, আমার জন্য। হ্যাঁ, আমার প্রিয়াঙ্কার করা নেই। আমার করা নেই, আমাকে করতে হবে, আমার কাছে অনেক অ্যাপই নেই। আচ্ছা, আমাকে এই অ্যাপটার কথা পূজাও আমাকে মেসেজ করে লিখেছে যে তুমি ওটা করে নাও, কারণ অনেক সময় প্রবলেম হয়। ও নাকি এদিকে যতবার এসেছে ততবার ওই মানে অটো মানে ওখান থেকে অটো পেয়েছে। বাট প্রবলেমটা কি বলতো, আমার ওটা নেই ঠিক কথা, বাট লাস্ট দিন ও রানা তো ট্রাই করছিল, সব অ্যাপ থেকে রানার কাছে আছে, ওটা থেকেও ট্রাই করেছে। অফিস আওয়ার্সে না যে কোনো অ্যাপে তুমি ট্রাই করো, আর যেহেতু ওটা কম ডিস্টেন্স তো সেক্ষেত্রে প্রবলেমটা হয়, সময় নেয়, একটু সময় লাগেই আসতে। ওটাই আমার ক্ষেত্রেও তাই হচ্ছিল আর কি। নেক্সট পড়ি। তোরা আন্টি লিখেছে যে বাবা মাকে এতক্ষণ পর দেখে তিনজনের কি আনন্দ। আজকের ব্লগের সব থেকে সেরা বরফি নিজেকে এইভাবে দেখে ঠোঁট ফুলিয়ে কান্না, আর আহারে আমারই দেখে কষ্ট লাগছিল। ডিম্মা কি দুষ্টু তাই না বরফি? মা অ্যাকচুয়ালি ট্রাই করছিল কি করে, মানে আদেও স্বাদটা কতটা বুঝতে পেরেছে, কতটা এনহ্যান্স করেছে সেটাই দেখার ছিল আমাদের। এই মুহূর্তে ব্যাঙ্গালোর যেতে পারছি না, আমার খুব কাছের একজন মানুষ ভীষণ অসুস্থ, লিভার ক্যান্সার হয়েছে, আমরাই দেখভাল করছি, সেই জন্য বুঝতেই পারছো আমরা দুজনে কোথাও যেতে পারছি না। খুবই সাংঘাতিক পরিস্থিতি, ছেলে সব জানে। আর একটা কথা, এই কমেন্টের মাঝখানে রানা যে মজার কথাগুলো বলে শুনতে দারুণ লাগে। রানা তো কথাতেই জগৎ মাতিয়ে দেবে। খুব ভালো থেকো, বরফিকে অনেক অনেক আদর। থ্যাংক ইউ সো মাচ তোরা আন্টি, খুব সুন্দর করে লিখেছো। আর মাঝখানের এই লেখাগুলো সিরিয়াসলি মানে এটা সত্যি কথা, কাছের কারোর এরকম কোনো কিছু হলে না মন কিছুই ভালো থাকে না। ধরনের মানে এই ধরনের কোনো কিছু শুনলে না আমি সিরিয়াসলি মানে আমার কিছু থাকে না, কি বলবো, শুনে খুব কি বলবো মানে হ্যাঁ খারাপ লাগা ছাড়া আর কিছু মানে কি বলবো। আর সত্যি সত্যি খুব খুব প্যাথেটিক এগুলো। যাই হোক, তোমরা দেখাশোনা করছো, সেটা মানে সেটা শুনে খুব ভালো লাগলো, এবং এই সিচুয়েশনটা আমরা বুঝি গো। থ্যাংক ইউ সো মাচ তোমার এই কমেন্টের জন্য তোরা আন্টি। পরের কমেন্টে যাচ্ছি। ব্যাঙ্গালোর তো রইলই, ব্যাঙ্গালোর হ্যাঁ আমাদের দেখা হবে, ডেফিনেটলি দেখা হবে, বাট ওনার শরীর, ওনাকে দেখভাল করাটা আগে জরুরি। একদম ঠিক, ঠিকই করেছো। চলো পরের কমেন্ট পড়ছি। বিশ্বজিৎ লিখছে যে বৌদিদি অ্যাকচুয়ালি পড়তাম সারা বছর, ওইটা ধামালিতে লিখেছি। ধামালিটা কি গো? মানে এক্সাম সামনে আসলে টেনশনে সব ভুলে যেতাম আর পড়ার জিনিসটাকে বারবার পড়তে থাকতাম। আচ্ছা হ্যাঁ বৌদিদি, আমি ব্যাঙ্গালোরে থেকে কোম্পানি স্টার্ট করব। আমি বলবো তোমাকে, কোম্পানির নাম CLS ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রেজিস্টার করেছি ইন গৌহাটি। দারুণ ব্যাপার, দারুণ গৌহাটি সেট আপ করেছি, প্যান ইন্ডিয়া প্রজেক্ট করব, তাই ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করব। ওয়াও, আমি কিন্তু চাকরি খুঁজছি বলে রাখলাম। পারফেক্ট। না সিরিয়াসলি আমি চাকরি খুঁজছি, এটা সত্যি কথা। ব্যাঙ্গালোর খুব ইম্পর্টেন্ট লোকেশন হবে তোমার বিজনেসের জন্য। একদম একদম। আর তারপরের কমেন্টে লিখেছো যে চাকা থেকে হাওয়া বার করে দেওয়া, হাউ রুড ইজ দ্যাট, এমন করতে লাগলো না। একটা মানুষ এমার্জেন্সি গাড়ি নিয়ে যেতে পারে, এমার্জেন্সি হোক তোমার, তুমি তোর বাড়ির সামনে কেন গাড়ি রাখবে? কেন রেখেছি, আমার যাই হয়ে যাক, মানে আমার গাড়িতে বেবি অন বোর্ড লাগানো আছে পোস্টার। এবার যারা হাওয়া বার করেছে আমি এটাই বুঝবো যে তারা লেখাটা পড়তে পারে না, আর কিছুই না। বেশ মানে কিছু বলার নেই। শুনলে তো কলকাতায় ডাল ভাত তরকারি ছড়ে, এটা আমিও দেখেছি। ব্যাঙ্গালোরেই হয়েছে আমার, এটা আমার পুরোনো গাড়ির সাথে কুইডে একদিন গিয়ে দেখি হলুদ ছিটেতে ভর্তি। HSR-এ থাকতাম আমরা তখন, মনে আছে? আমার সব মনে আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পায়েলের কমেন্ট। পায়েল লিখছে লাইলা অ্যান্ড বোজো বরফিকে খুবই ভালোবাসে, ওদের আলাদাই ভাষা, একদম ওদের আলাদাই ভাষা, ভালোবাসা। এটা ঠিক, এটা একদম ঠিক কথা। আজকেই বরফি হামাগুড়ি দিয়ে হাঁটছে,
লাইলা গিয়ে ওর পাটাকে কামড়াচ্ছে মানে কি আর কামড়ে দিচ্ছে, ওই আর কি দাঁত দিয়ে একটুখানি ধরে আলগা করে এরকম করে ছুঁয়ে পালিয়ে যাচ্ছে। তারপর ও হাঁটছে, ওর ঝুঁটিটা ধরে একটুখানি টুক করে হালকা করে ধরে ওটাকে পালিয়ে যাচ্ছে। মানে ও যে হামাগুড়ি দিয়ে আসছে, ওর কাছে আসতে চাইছে, খেলছে, সেটা লাইলা বুঝতে পারে, লাইলার সাথে খেলতে চায়। তো সেই জিনিসটা দেখে আমার বেশ মজাই লাগলো। একটা অদ্ভুত ইকুয়েশন আছে ওদের মধ্যে। বোঝো যেমন কি, বোঝোর আসলে 9 বছর হয়েছে, ওর একটু মানে একটু দাদা দাদা ভাব, ওর ওটা প্রথম থেকেই দাদা দাদা ভাব, প্রথম দিন থেকে, যেদিন থেকে সিম্বা এসেছে সেদিন থেকেই দাদা দাদা ভাব ওর। সিম্বাকে বকা, এ করা যাবি না, এটা করবি না, ওটা করবি না, এইসব ওর মধ্যে আছে। তো সেটাও বরফিকেও করে, যেই বরফি একটু করবে এমন, লায়লা পর্যন্ত বোঝোকে ভয় পায়। তো যাই হোক, ওদের ইকুয়েশনটা সত্যি আলাদা। এনিওয়েজ, এটা নিয়ে আর কত বলবো আমি, বলতে গেলে ব্লগ শেষ হয়ে যাবে। কমেন্ট সেকশন তো দূর কি বাতে। চলো আজকে কমেন্ট সেকশনটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা।